জানি খেয়াল করি ঘোলা লাগে তাই তো দেখছি ওই জায়গায় তো ঘোলা লাগে তাহলে আর প্রজেক্টরে তো ঘোলা এটা লাগে কি অবস্থা দেখি ক্লাস হবে না চলবে না প্রথম করে কাটে ক্লাস আজকে আমার আর বিষ্ণু স্যার এখন আচ্ছা বিষ্ণু কি নেবি বাসা থেকে বাসা থেকে নেবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে নতুন বছরের শুরুতে সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী। পাঠ পরিচিতি, একাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। শিক্ষক পরিচিতি ইউসুফ আলী, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পাকশিয়া আইডিয়াল কলেজ, সারসা, যশোর। পূর্বপাঠ আমরা দ্বিতীয় অধ্যায়ের এখন আলোচনা করছি। পূর্বপাঠে কী ছিল? মূলধন কি, মূলধনের বৈশিষ্ট্য, সকল অর্থ কি, মূলধন, এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। আমরা এখানে কিছু ছবি দেখছি, দেখো। আজকের পাঠ, তাহলে ছবি দেখে আমরা বুঝতে পারছি আজকের পাঠের কী আছে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন গঠনের ধারণা, মূলধন গঠনের পর্যায়সমূহ, এই তিনটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে আসি মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। ক্যাপিটাল ইজ দ্য প্রোডাক্ট অফ প্রোডাকশন। এক্সপ্লেন, ব্যাখ্যা। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এই ধরনের প্রশ্ন অনুধাবনে আসে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। তো আমি সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করার জন্য যাচ্ছি। উৎপাদনের অন্যতম মৌলিক উপাদান হলো মূলধন। স্থায়ী ও চলতি দুই ধরনের মূলধনই উৎপাদন কাজে নিয়োজিত থাকে। আমরা এর আগে বলেছি দুই ধরনের মূলধন, একটা আছে স্থায়ী মূলধন আর একটা আছে চলতি মূলধন। দুই ধরনের মূলধনের কথা বলেছিলাম সংজ্ঞা যখন আলোচনা করেছিলাম তখন। অর্থনীতিবিদ বোম বায়ার্কের মতে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ যা একবার উৎপাদিত হয়েছে এবং যা আবার উৎপাদন কাজে সহায়তা করে তাকেই মূলধন বলা হয়। অর্থশাস্ত্রে তাকেই মূলধন বলে যা আয় সৃষ্টি করতে পারে বা অর্থ উপার্জনের জন্য উৎপাদন কাজে সহায়তা করে। তাহলে আমরা কি বলছি? অর্থশাস্ত্রে কি বলা হয়েছে? মূলধন বলে যা আয় সৃষ্টি করতে পারে বা আয় অর্থ উপার্জনের জন্য উৎপাদন কাজে সহায়তা করে। আমার যে অর্থ আছে সে অর্থ দিয়ে যদি আমি আয় যে সঞ্চয় আছে সেই সঞ্চয় যদি আমি বিনিয়োগ করি সেখান থেকে কী হবে? আয় হবে, অথবা উপার্জনের উৎস হিসেবে কাজ করবে, সেটারে বলা হচ্ছে, অথবা উৎপাদন কাজে সহায়তা করবে, তারে বলছি আমরা মূলধন। অতএব মূলধন হলো প্রাথমিক উপাদানের মাধ্যমে সৃষ্ট উপকরণ। উদাহরণের সাহায্যে আরও সহজ করা হলো, দেখো আমরা একটা উদাহরণ দিয়েছি। ধরা যাক একজন শ্রমিক প্রতিদিন 500 টাকা আয় করে আর এ থেকে 400 টাকা পারিবারিক ব্যয়ের জন্য ব্যবহার করে, বাকি 100 টাকা সঞ্চয় করে। এভাবে বছর শেষে 30,000 টাকা সঞ্চয় করে। এই সঞ্চিত টাকা দিয়ে একটি গাভী ক্রয় করে এবং এই গাভী থেকে দুধ বিক্রি সে অর্থ উপার্জন করে। এই সঞ্চিত অর্থ পুনরায় আয়ের কাজে ব্যবহার হলে তা উৎপাদনের উৎপাদিত উপাদান হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ যা বলেছিলাম এই উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়েছে আমাদের। সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম যে আমি ধরে নাও আমার দিয়ে উদাহরণ দিই, আমি একজন চাকরিজীবী, আমার যে ইনকাম হয় আমি যদি এই টাকা
সব ভোগের জন্য ব্যবহার করি তাহলে আমার কোনো সঞ্চয় থাকে না। কিন্তু আমি চেষ্টা করি কি আমার এখান থেকে কিছু সঞ্চয় করার জন্য। এই সঞ্চিত অর্থ আমরা কি করি, যখন এই সঞ্চিত অর্থ পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করি। যদি আমি কোনো মেশিনারি কিনি যেখান থেকে আমার টাকা আসবে, অথবা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ করি যেখান থেকে আমার লাভ হবে, অথবা যদি কোনো গুডস কিনে রাখি অর্থাৎ পণ্য কিনে রাখি সেখান থেকে আমার লাভ হবে। এই যে সঞ্চিত অর্থ দিয়ে যখন বিনিয়োগ করা হয় এবং সেখান থেকে আবার আয়ের উৎস আসে বা আয় হয় বা উৎপাদন কাজে সহায়তা করে, তখন তাকে আমরা বলছি মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ এই মূলধনটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে সঞ্চয় করেছি, এই সঞ্চিত অর্থ আবার বিনিয়োগ করেছি। দেখো আমরা কিন্তু বলেছি 500 টাকা সে ইনকাম করে, খরচ করে 400 টাকা, 100 টাকা সঞ্চয় করে, তা বছর শেষে 30,000 টাকা দেশে একটা গরু কিনেছে, একটা গাভী, দুগ্ধজাত গাভী ক্রয় করেছে। যে গাভী থেকে সে আবার কি পাচ্ছে, দুধ পাচ্ছে, সেই দুধ বিক্রি করে আবার কি হচ্ছে, অর্থ উপার্জন হচ্ছে। তাহলে এভাবেই মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। নেক্সট আলোচনায় যাই। মূলধন গঠনের ধারণা, কনসেপ্ট অফ ক্যাপিটাল ফরমেশন। মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশই ভোগ করে না, আয় হতে কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। তবে সঞ্চয় মানেই মূলধন নয়। সঞ্চিত অর্থ নতুন নতুন শিল্প কারখানা, যন্ত্রপাতি, রাস্তাঘাট, যানবাহন ইত্যাদিতে বিনিয়োগ করা হলে তাকে মূলধন গঠন বলে। এক কথায় বলা যায় সঞ্চিত অর্থকে পুঁজি দ্রব্যে রূপান্তর করাই হলো মূলধন গঠন। আমরা আগে বললাম মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। এখন সেই মূলধন কীভাবে গঠন হয় সেই কথাই আমরা বলছি। আমরা সেখানে বলেছিলাম যে 500 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে 100 টাকা সঞ্চয় করে। এইভাবে বছর শেষে দেখা যায় সে কিছু অর্থ সঞ্চয় করে। সেই অর্থ, সঞ্চিত অর্থ নতুন নতুন শিল্প কারখানা, যন্ত্রপাতি, এই সঞ্চিত অর্থ ভোগের জন্য না, উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, বিনিয়োগ করা হচ্ছে, তখন তাকে আমরা বলছি মূলধন গঠন। যদি এইটা যদি মূলধন গঠন হতো না, যদি আমরা ভোগের জন্য ব্যবহার করতাম। অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। কোনো দেশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন সম্পদ বা পুঁজি দ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন গঠন বলা হয়। কি বলা হয়েছে? অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। আসলে এখানে মূলধন বৃদ্ধি বলতে মূলধন যেটা হচ্ছে ইনক্রিজ হবে, সবসময় ডিক্রিজ না, বৃদ্ধি পাবে, সেটা বলা হয়েছে। কোনো দেশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মূলধন সম্পদ বা পুঁজি দ্রব্যের যে বৃদ্ধি সাধন করে তাকে মূলধন গঠন করা বলা হয়। অর্থনীতিবিদ বেনহামের মতে দি অ্যামাউন্ট হুইচ এ কমিউনিটি adds to its capital during a period is known as capital formation during that period. অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে একটি সমাজ তার মূলধনের যে বৃদ্ধি সাধন করতে পারে তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলে। একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি দেশ, এখানে আমরা বুঝেছি সমাজ বলতে একটা রাষ্ট্র বুঝাচ্ছি। বলছি কোনো নির্দিষ্ট সময়ে একটি সমাজ তার মূলধনের যে বৃদ্ধি সাধন করতে পারে তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলে। নির্দিষ্ট সময় বলতে বুঝি কি, আমরা ধরে নিই একটা বছর, একটা অর্থ বছরকে ধরে নিই। এখানে রেগনার ন্যাক্সের মতে কোনো দেশ তার বর্তমান উৎপাদনশীল ক্ষমতার পুরোটা বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে ওই ক্ষমতার একটি অংশ মূলধন সামগ্রী উৎপাদনে নিয়োগ করলে তাকে মূলধন গঠন বলে। যে কথা আমি আমার যে উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমি যা ইনকাম করি সবটা যদি ভোগ না করে, এখানে বলা হয়েছে আমার না, এখন একটা দেশের, আমার বাংলাদেশের সকল জনগণ তার আমরা যে উৎপাদনশীল ক্ষমতার পুরোটা বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে কি করি,
ওই ক্ষমতার একটা অংশ, মানে আমার ওই অর্থের একটা অংশ মূলধন সামগ্রী উৎপাদনে নিয়োগ করলে তাকে মূলধন গঠন বলে। দেখো, যদি আমরা মূলধন গঠন না করতাম তাহলে আমরা আজকের পদ্মা সেতু নির্মাণ করতে পারতাম না। উপরের আলোচনা ও সংজ্ঞা হতে মূলধন গঠন সম্পর্কে যে ধারণাগুলো পাওয়া যায় তা হলো, সঞ্চয় হতে মূলধন গঠন শুরু হয়। তার মানে সঞ্চয় না হলে মূলধন হয় না। সব যদি ভোগ করি তাহলে আমার সেটা মূলধন হতো না। মূলধন গঠন করতে হলে সঞ্চিত সম্পদ অবশ্যই বিনিয়োগ করতে হবে। শুধু আমার এই সঞ্চিত অর্থ ঘরে বসায় রাখলে হবে না, এটা কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। এরপরে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় পুঁজি দ্রব্যে রূপান্তরিত হয়, যা মূলধন গঠনের শর্ত। মূলধন গঠনের শর্ত হচ্ছে এই সঞ্চিত অর্থ পুঁজি দ্রব্যে রূপান্তর করা। সর্বশেষ অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। মোটামুটি এই ছিল মূলধন গঠনের ধারণা। আমরা এখন যাব মূলধন গঠনের পর্যায়। আমি তোমাদের এখানে একটা গল্পের একটা উদাহরণ দিয়েছি। দেখো, জনাব হুমায়ুন একজন সরকারি চাকরিজীবী। তিনি যে বেতন পান তা দিয়ে পারিবারিক ব্যয় মিটিয়ে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা করেন। তার মতো এরূপ হাজারো মানুষ আছে যাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকগুলোতে জমা হয়। দেখো, আমি যে গল্পটা বলেছি যদি তোমাদেরকে আমি সরাসরি বোঝাতে চাই তাহলে দেখো, আমি যেমন এই জনাব হুমায়ুন বলেছি, যদি বলতাম জনাব ইউসুফ একজন চাকরিজীবী, তিনি যে বেতন পান তা দিয়ে পারিবারিক ব্যয় মিটিয়ে কিছু অর্থ বা কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা করেন। এই যে আমার মতন হাজারো মানুষ বাংলাদেশে, তারা কি সবাই ভোগ করে? না, সবাই কিছু কিছু টাকার সঞ্চয় করে। এই সঞ্চিত টাকা রাখে কোথায়? ব্যাংকে অথবা কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ অর্থনিকারী প্রতিষ্ঠানে জমা রাখে। সেখানে কি হয়? ব্যাংক তাদের সংগৃহীত সঞ্চয়গুলো নিজের কাছে গচ্ছিত না রেখে স্বীয় তত্ত্বাবধানে কোথাও বিনিয়োগ করে, অথবা শিল্প উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদের ঋণ দিয়ে মূলধনের গতিশীলতা আনয়ন করে, অথবা গতিশীলতা আনয়নে সহায়তা করে। মানে এই ব্যাংক আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত করে একটা বড় ধরনের অর্থ তারা এক জায়গায় করে। এই টাকা কি করে? দেশের যারা শিল্প উদ্যোক্তা অথবা ব্যবসায়ী তাদেরকে কি করে? ঋণ দেয়। ঋণ দিয়ে কি করে? তাদের উৎপাদন বা মূলধনের গতিশীলতা সৃষ্টি করে বা গতিশীলতা আনয়নে সহায়তা করে। এই জনগণের টাকায় আবার কি হয়? এখন ব্যাংক তাদের কাছ থেকে একটা লাভ নেয়, ওই লাভ থেকে কিছু অংশ আমাদেরকে দান করে, দান করে না, ওই লাভ থেকে কিছু অংশ আমাদের দেয়। সেটা আমরা এখানে বলছি যে এই সহায়তা তখন তাহলে আমরা বলছি মূলধন গঠনের পর্যায়ে। তাহলে জনাব হুমায়ুনের আয়, সঞ্চয়, ব্যাংক কর্তৃক তা সংগ্রহ, সর্বোপরি বিনিয়োগের, তার মানে কাজ হচ্ছে কয়টা? দেখো, এখানে জনাব হুমায়ুনের কী করলো? আয় করলো। সে আয় আবার কী করছে? সঞ্চয় করছে। এই সঞ্চয় আবার করে যাচ্ছে ব্যাংক কর্তৃক তা সংগ্রহ করছে, ব্যাংকে জমা রাখছি, এবং সর্বোপরি বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়ের গতিশীলতা মূল আনয়নে এ ধারাবাহিক কার্য প্রক্রিয়া হলো মূলধন গঠন চক্র বা মূলধন গঠনের বিভিন্ন পর্যায় বা মূলধন গঠনের ধাপ। বিষয়টি নিম্ন ছকের মাধ্যমে দেখানো হলো। দেখো, এখানে ছক দিয়েছে মূলধন গঠনের ধাপ। মূলধন গঠনের ধাপ দিয়ে দেখো আমরা একটা বর্ডার দিয়েছি, তার নিচে অ্যারো দিয়ে দেখাইছি কয়টা ধাপ। আয়, ওই যে বলেছিলাম জনাব হুমায়ুনের আয়, সঞ্চয়, এরপর ব্যাংক কী করছে? এই সঞ্চয়গুলো সংগ্রহ করছিল, আবার এই সঞ্চয়গুলো কী করেছে? বিনিয়োগ করেছে। সেই চারটে কাজ দেখো এখানে দেয়া আছে। চিত্রে উল্লেখিত মূলধন গঠনের বিভিন্ন ধাপ বা স্তরগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। আয়,
ইংরেজি হচ্ছে ইনকাম। আয় হলো মূলধন গঠনের প্রথম ধাপ। যে সমাজে মানুষের আয় যত বেশি, সে সমাজের মূলধন গঠনের সম্ভাবনা তত বেশি। আয় ছাড়া মূলধন গঠনের কথা চিন্তাই করা যায় না। দেখো, আমাদের দেশের মাথাপিছু আয় বা আমাদের দেশের একজন শ্রমিকের যে মজুরি বা ইনকাম, সেটা যদি আমরা বাইরের দেশে যাই, ইউরোপের কোনো কান্ট্রি বা আমেরিকার দিকে তাকাই অথবা সিঙ্গাপুরের দিকে যাই, মালয়েশিয়ার দিকে যাই, দেখো সেখানে কিন্তু সেই সমাজের মানুষের আয়ের পরিমাণটা বেশি। আমার দেশে একজন শ্রমিক দিন কাজ করে কয় টাকা ইনকাম করে? সর্বোচ্চ একজন শ্রমিক 500 টাকা ইনকাম করে। কিন্তু উন্নত বিশ্বে একজন শ্রমিক দেখা যায় একদিনে 500 না 5000ও ইনকাম করে। তাহলে তাদের সেই সমাজের মূলধন গঠনের কিন্তু তত বেশি হয়। যখন আমার আয় বেশি হবে তখন আমি সঞ্চয় বেশি করবো। সঞ্চয় থেকে কী হবে? মূলধন গঠন হবে। 2, সঞ্চয়, সেভিংস। মূলধন গঠনের দ্বিতীয় ধাপ হলো সঞ্চয়। বর্তমান আয়কে ভোগে ব্যয় না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়াই হলো সঞ্চয়। আয়ের তুলনায় ব্যয় কম হলে সঞ্চয়ের সৃষ্টি হয়। দেখো, এখানে বলা হয়েছে আয়ের তুলনায় কিন্তু ব্যয় বেশি হবে না। যদি আমার আয়ের তুলনায় ব্যয় বেশি হয় তাহলে আমি কি ঋণাত্মক হয়ে যাবে, আমি ঋণগ্রস্ত হয়ে যাব। কিন্তু আয়ের তুলনায় যদি ব্যয় কম হয় তাহলে আমার কিছু সেখানে সঞ্চয় হবে, সেই কথা এখানে বলা হয়েছে। 3, সঞ্চয় সংগ্রহ। শুধু আর্থিক সঞ্চয় থাকলেই মূলধন সৃষ্টি হয় না। মূলধন সৃষ্টি করতে হলে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে একত্রিত করে বিনিয়োগের রূপান্তর করতে হয়। কি বললাম? মূলধন সৃষ্টি করতে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে, যেমন আমি বলেছিলাম আমি আমার সঞ্চয়টা ব্যাংকে রাখি, এরকম হাজারো মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কোথায় জমা হয়? ব্যাংকে জমা হয়। আর এই একত্রিত করে বিনিয়োগের রূপান্তর, এই টাকা যখন সঞ্চয় হয়, এই টাকা আমরা বলেছিলাম যে ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তারা উৎপাদন কাজে সহায়তা করে, মূলধনের গতিশীলতা সৃষ্টিতে সহায়তা করে। তাই সেই কথা ওইখানে আবার বলা আছে, বিনিয়োগের রূপান্তর করতে হয়। সামষ্টিক পর্যায়ে বর্তমানে এই কাজটি ব্যাংক কারা করে? দেখো, এই কাজটি করে কারা? ব্যাংক, বিমা ও এনজিও প্রতিষ্ঠানগুলো করে থাকে। 4, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। ব্যক্তিগত সঞ্চয় বা সংগৃহীত সঞ্চয়কে বিনিয়োগ করে মূলধনী দ্রব্য উৎপাদন করা হলে তবেই মূলধন গঠন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। আয় ও সঞ্চয় যতই হোক না কেন, তা যদি বিনিয়োগ করা না হয় তবে তাকে কোনো অবস্থাতেই মূলধন গঠন বলা যাবে না। কি বললাম? আয় ও সঞ্চয় যতই হোক, আমার আয় হয়েছে, আমি ওর থেকে সঞ্চয় করেছি, সে আমি আমার ঘরে রেখে দিয়েছি, মাটির তলে পুঁতে রাখি, যেখানে রেখে দিয়েছি, কিন্তু ওই টাকা আমি কিন্তু বিনিয়োগ করি নাই। যেমনটা আমরা বলছিলাম উৎপাদিত আমি যদি ওই টাকা দিয়ে আমি কোনো কিছু করতাম তাহলে হচ্ছে বিনিয়োগ করে কোনো প্রতিষ্ঠানের অর্থলগ্নি প্রতিষ্ঠানে না, যদি আমার নিজের কাজে ব্যবহার করি, ধরে নাও আমি কিছু মাল কিনে রাখলাম, এটাও একটা বিনিয়োগ। আবার আমি কিছু একটা জমি কিনলাম, এটাও বিনিয়োগ। এই যে এই খাতগুলোতে যদি আমরা এটা বিনিয়োগ করি তবে সেটা হবে মূলধন গঠনের পর্যায়। নাহলে তা যদি শুধু ঘরে পড়ে থাকে বা ওলাস পড়ে থাকে, সেটা কখনো মূলধন গঠনের পর্যায়ে যাবে না। পরিশেষে বলা যায় একটি দেশের অর্থনীতির জন্য মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মূলধন গঠন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। এই মূলধন গঠন দেখো আমরা 4টে ধাপ এক এক করে আলোচনা করেছি। কিন্তু এমনি এমনি হয়নি, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে গঠন করা হয়েছে। তোমরা আজকের ক্লাস আমার এ পর্যন্তই। তোমরা যে যেখানে আসো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ফিনিশ আমি করতে পারি।